লাথি মেরে স্ট্যাম্প ভাঙার ঘটনায় ঘরোয়া ৩ ম্যাচে নিষিদ্ধ সাকিব। ৫ লাখ টাকা জরিমানা, শাস্তি মেনে নেয় আর হবে না শুনানি। পক্ষপাত হয়ে থাকলে ব্যবস্থার হুঁশিয়ারি পাপনের। সীমান্ত এলাকার বাইরেও বাড়ছে করোনা সংক্রমণ। আজ ৩৯ জনের মৃত্যু, সর্বোচ্চ খুলনায়। প্রায় ২ মাসে সবচেয়ে বেশি শনাক্তের হার। স্কুল কলেজ ছুটি বাড়ালো ৩০ জুন পর্যন্ত। করোনা পরিস্থিতির অবনতিতে এবারও হজে যেতে পারছেন না বাংলাদেশিরা। সৌদিতে বসবাসরত কেবল ৬০,০০০ মুসল্লি পাবেন সুযোগ। এবং পোড়া তেল আর পাম অয়েলের সাথে রং মিশিয়ে তৈরি ঘি বিক্রি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের নামে। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়া। ঢাকা প্রিমিয়ার লিগে লাথি মেরে স্ট্যাম্প ভাঙার ঘটনায় ঘরোয়া ক্রিকেটে ৩ ম্যাচ নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান। ৫ লাখ টাকা জরিমানাও হয়েছে তার। গুলশানে এক সংবাদ সম্মেলনে সিসিডিএম এর চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ এই কথা জানান। শাস্তি মেনে নেয় আর শুনানিতে অংশ নিতে হবে না সাকিবকে। আবারও দেশ বিদেশের গণমাধ্যমে বিতর্কিত সাকিব আল হাসান। ঢাকা লিগে স্ট্যাম্প লাথি মেরে ভেঙেছেন, দ্বিতীয় দফায় আরও আশ্চর্যভাবে স্ট্যাম্প আছড়ে ফেলেছেন। এমন হতবাক কাণ্ডের পরের দিনই সংবাদকর্মীদের প্রতীক্ষা, কি শাস্তি পেতে যাচ্ছেন সাকিব। দিনভর অপেক্ষার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানালেন সিসিডিএম চেয়ারম্যান। So this was considered a level 3, 3 match ban, 5 lakh fine. That is where it is closed. ফিক্সিং কাণ্ডে তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের অক্টোবরে আইসিসি ১ বছরের নিষিদ্ধ করেছিল সাকিব আল হাসানকে। গত বছরের ২৯ অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ পেরিয়ে আবারও ফিরেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে। এরপর আরও বেশ কয়েকটি বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়েছেন বিশ্বসেরা। আইসিসি থেকে নিষিদ্ধ হবার ২২৭ দিন পর আবারও নিষেধাজ্ঞার খরায় সাকিব আল হাসান। সাকিবকে স্যাংশনে তার কাছে পাঠানো হয়েছে, সেটা অ্যাকসেপ্ট করে সেটা কিন্তু সাইন করে পাঠিয়ে দিয়েছে। যদি সেটা না করতো তাহলে হিয়ারিং হতো, এখানে কোনো হিয়ারিং কিন্তু হচ্ছে না। বোর্ড প্রেসিডেন্ট ৩ দিন পর আমাদের বোর্ড মিটিং আছে, উনি তার আগে বলেছেন একটা ইনভেস্টিগেশন করার জন্য। আমরা একটা কমিটি উনি করে দিয়েছেন, সেই কমিটিতে আমি কাজী ইনাম আহমেদ আমি আছি, জালাল ইউনুস ভাই আছেন, নাইমুর রহমান দুর্জয় আছেন, শেখ সোহেল ভাই ডিরেক্টর উনি আছেন, এবং আমাদের চিফ ম্যাচ রেফারি রকিবুল হাসান থাকবেন। আমরা সকল ক্লাবের ম্যানেজার এবং ক্যাপ্টেনদের সাথে আমরা বসবো। তবে কৌতূহলী অনেকের প্রশ্ন থেকেই গেল। সাকিব অপরাধ করে শাস্তি পেলেন, কিন্তু বোর্ড পরিচালক ও আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন যে সাকিবের দিকে তেড়ে ফুরে গিয়েছিলেন, তার কি কোনো সুরাহা হবে? হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঘরোয়া ক্রিকেটে ৩ ম্যাচ নিষিদ্ধ করার প্রতিবাদে উত্তাল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণ। ক্লাব কর্মকর্তা এবং সমর্থকরা একে স্বেচ্ছাচারী এবং একপেশে সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা। ঘরোয়া ক্রিকেট লিগে আম্পায়ারিং নিয়ে বিসিবিকে সোচ্চার হতে বলেন মোহামেডানের কর্মকর্তারা। শুধু তাই নয়, আম্পায়ার লিটু কেন সবসময় আবাহনীর সঙ্গে ম্যাচে আম্পায়ারিং করেন এমন প্রশ্নও তোলেন তারা। আর আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন কেন সাকিবের দিকে তেড়ে আসলেন সে বিষয়েও তদন্ত চান মোহামেডান সমর্থকরা। এ সময় বিসিবি কর্মকর্তাদের ব্যর্থ অভিহিত করে তারা বলেন, অবিলম্বে আম্পায়ারিং ব্যবস্থার উন্নতি না হলে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। সাকিবের এমন উদ্ধত আচরণের কারণ জানতে চায় ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়াররা পক্ষপাতমূলক কর্মকাণ্ডে জড়িত এমন প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সময় সংবাদকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও সমস্যা সমাধানে প্রতিটি ক্লাব ও অধিনায়কদের সঙ্গে আলোচনায় বসবে বিসিবি। অনেকে বলতে এটা দরকার ছিল, সো উই হ্যাভ টু ফাইন্ড আউট। এখনই সব দেখা উচিত, সব ক্লাবদের ক্যাপ্টেনদের সাথে বসে আর কি কমপ্লেন আছে এই যে খেলাগুলো হচ্ছে যেটা নিয়ে এত হুলস্থুল, উই নিড টু নো। আমরা আরো স্পেসিফিক হইতে চাই যে কি সমস্যা, কোন খেলায় কোন ইয়েটা আমাদের এখন তো রেকর্ডেড, আমরা তো ইজিলি বের করতে পারি। এটার পিছনে কারণ আছে, তো কারণটা বের করে না করে তো খেলা লাভ নাই। নেবে না কেন, যেই থাকে তার বিরুদ্ধে নেবে। ঢাকা প্রিমিয়ার লিগ মানেই যেন আম্পায়ারদের সঙ্গে আবাহনীর সখ্যের গল্প, যার বড় প্রমাণ এবারের লিগে শেষ হওয়া 7টি ম্যাচ। এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে আকাশে নীলদের 29টি উইকেটের পতন ঘটলেও দেয়া হয়নি একটিও এলবিডব্লিউ। বোলার ফিল্ডাররা যতই আবেদন করুক না কেন, এ সময় আবাহনীর বিরুদ্ধে আম্পায়ারদের আঙুল ওঠেনি একবারও।
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে বেশ কবছর ধরেই আবাহনী মানে যেন ছায়া জাতীয় দল। বাংলাদেশ দলের অন্তত 7 থেকে 8 জন নিয়মিত থাকেন আকাশী নীলদের স্কোয়াডে, কিন্তু তারপরেও মাঠের খেলায় হরদমেই জয় পরাজয় নিয়ন্ত্রণে আম্পায়ারের সিদ্ধান্তকে প্রভাবিত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে, যদিও আবাহনী কর্তৃপক্ষ স্বীকার করেন না কখনোই। এবছরের ডিপিএলেও নেই কোনো ব্যতিক্রম। 7 ম্যাচ শেষ হতে না হতেই বেশ কয়েকবার আবাহনীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে বিভিন্ন মহল থেকে। ম্যাচগুলোর স্কোর কার্ড বিশ্লেষণ করলেও দেখা যায় তার কিছুটা প্রমাণ। 7 ম্যাচে 29 বার আকাশী নীল ব্রিগেডের ব্যাটসম্যানরা আউট হলেও সেখানে নেই কোনো লেগ বিফোর উইকেট। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, আবাহনীর বিরুদ্ধে আঙুল তুলতে দ্বিধায় থাকেন ফিল্ড আম্পায়াররা। ঘটনাটা কাকতালীয় বলেই মেনে নেওয়া যেত যদি না আবাহনী মোহামেডান ম্যাচে সাকিব আল হাসানের ঘটনাটা না ঘটত। মুশফিক পরিষ্কার এলবিডব্লিউ হলেও তাতে সায় দেননি মাহফুজুর রহমান। এরপরেই তো বাধে বিপত্তি। আবাহনীর 7 ম্যাচে এখন পর্যন্ত মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন 6 জন, যাদের মধ্যে এক তানভীর আহমেদ ছাড়া কারোরই নেই আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা। ঘরোয়াতে সবচেয়ে বেশি 90টা ম্যাচ পরিচালনা করেছেন মাহফুজুর রহমান, আর বাকিদের মধ্যে সর্বোচ্চ 10টি ঘরোয়া টি-20 ম্যাচ চালিয়েছেন ইমরান পারভেজ। অথচ এই প্রিমিয়ার লিগেই দায়িত্ব পালন করছেন অন্তত এমন 3 জন আম্পায়ার যাদের রয়েছে আন্তর্জাতিক ম্যাচ চালানোর অভিজ্ঞতা। শরফুদ্দৌলা ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেলরা অন্য দলের ম্যাচে থাকলেও তাদের দেয়া হয় না আবাহনীর ম্যাচ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙরে বাল্ক হেডের ইঞ্জিন বিকল। 999-এ ফোন পেয়ে 6 নাবিককে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড। সীমান্তবর্তী ছাড়া অন্যান্য জেলাতেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। আজ 39 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে খুলনায় সর্বোচ্চ 11 জন। শনাক্তের হার প্রায় 2 মাসে সর্বোচ্চ 14%। হাসপাতালগুলোয় শয্যা সংকটে মেঝেতেই চলছে চিকিৎসা। জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। উপসর্গ থাকা রোগীদের ভর্তি করা হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে নতুন ওয়ার্ড চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 270 শয্যার হাসপাতালে ভর্তি আছেন 289 জন। খুব আশঙ্কাজনক অবস্থায় আমরা মেডিকেলে নিয়ে আসলাম অ্যাডমিট করতে, ওনারা অ্যাডমিট করলো না, বললো বাসায় যায় আপনারা সামথিং কিছু ওষুধ লিখে দিল। নতুন ওয়ার্ড, এখানে অক্সিজেনের লাইন লাগানো চলতেছে, ওটা আমরা রেডি করতেছি। পাশাপাশি যদি রোগীর পরিমাণ অত্যাধিক বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো একটা সমস্যা হবে। খুলনা সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগী জায়গা দেয়া যাচ্ছে না। বিশেষায়িত হাসপাতালে চালু করা হচ্ছে 2য় ইউনিট। সংক্রমণ রোধে রোববার থেকে শুরু হবে 1 সপ্তাহের লকডাউন। যেহেতু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আমাদের সামনে, সেহেতু আমাদের আরও কঠোর অবস্থানে যাওয়া উচিত। করোনা ইউনিট 2 অতি সত্বর চালু করতে যাচ্ছি এবং তার কাজ চলমান। যশোরে 24 ঘন্টায় 133টি নমুনা পরীক্ষায় 35 জন শনাক্ত হয়েছে। যশোর ও নোয়াপাড়া পৌরসভায় চলছে লকডাউন। স্বাস্থ্যবিধি মানা নিশ্চিতে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এই সংক্রমণ অতি মাত্রায় যে ছড়িয়ে যাচ্ছে, এতে করে আমরা আসলে খুবই সংকৃত। মানুষ তেমন একটা বেশি সচেতন না। মানুষ খুব অহরহ বাইরে আসার চেষ্টা করতেছে কারণে অকারণে। ঠাকুরগাঁওয়ে মানুষকে সচেতন করতে মাঠে নেমেছে পুলিশ। 24 ঘন্টায় 46টি নমুনা পরীক্ষায় 21 জন শনাক্ত হয়েছেন। প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং জনগণকে উদ্বুদ্ধ করার জন্য মাস্ক সবাইকে পড়তে হবে, এইভাবে উদ্বুদ্ধকরণের ব্যবস্থা রাখা হয়েছে। 2য় দফা লকডাউনের প্রথম দিনেও ঘরের বাইরে সাতক্ষীরা পৌরসভার মানুষ। এছাড়া 24 ঘন্টায় কুড়িগ্রামে 11 জন, ঝিনাইদহে 8 জন ও কুষ্টিয়ায় 61 জন আক্রান্ত হয়েছেন। আহসানুল করিম, সময় সংবাদ। চীন থেকে টিকা আনার বিষয়ে চুক্তি হয়েছে জানালেও কবে এবং কী প্রক্রিয়ায় মিলবে সে বিষয়ে কিছুই খুলে বলেননি স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। এদিকে আগামীকাল চীন থেকে আসছে 6 লাখ ডোজ ভ্যাকসিন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে স্কুল কলেজের ছুটি 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। চীনের সিনোফার্ম থেকে উপহারের 5 লাখ ডোজ টিকা পাওয়ার 1 মাসের মাথায় রোববার দেশে আসছে আরও 6 লাখ ডোজ। উপহারের এসব টিকার বাইরেও প্রতিষ্ঠানটি থেকে 3 মাসে 1.5 কোটি ডোজ টিকা কেনার প্রক্রিয়া চলছে বলে আগেই জানিয়েছেন নীতি নির্ধারকরা। জানানো হয় চীনের আরেক কোম্পানি সিনোভ্যাকও টিকা সরবরাহের পাশাপাশি বাংলাদেশেই উৎপাদনে আগ্রহী। টিকা নিয়ে এমন নানা আলোচনার মধ্যে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান চুক্তি হয়ে গেছে চীনের সঙ্গে। অন্য দেশে থেকে ভ্যাকসিন আনার চেষ্টা আমরা করেছি, চায়নার সাথে চুক্তি হয়ে গেছে। নন ডিসক্লোজার যে এগ্রিমেন্টটা আমরা সই করেছিলাম সেখান থেকে একটা শব্দ বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়াতে কত রকমের সমস্যা দাঁড়িয়ে গেছে।
কাজে এক দেশ আর এক রাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার যখন সই করে এটাকে অবশ্যই মানতে হবে, না মানলে পরে আমাদেরকে দেশের অনেক ক্ষতি হতে হবে, আমাদের অনেক মাসুল দিতে হবে। তবে চুক্তির বিষয়ে খোলাসা করে কিছুই জানাননি মন্ত্রী। অনুষ্ঠানে থাকা স্বাস্থ্য সচিবও এড়িয়ে যান বিষয়টি, কেবল শোনালেন সব উৎসের সঙ্গে যোগাযোগ রাখার পুরনো কথা। সকল দেশের সাথে আমাদের ক্লোজ লিয়াজও হচ্ছে। আমরা আশা করি খুব স্বল্প সময়ের ভিতরে আপনারা একটা স্বস্তি এবং সুসংবাদ আপনারা পাবেন। মাননীয় মন্ত্রী বলেছেন যে চীনের সঙ্গে চুক্তি হয়েছে। ধন্যবাদ। এদিকে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানের ছুটি আগামী 30 জুন পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবছরও হজে যাওয়া হচ্ছে না বাংলাদেশিদের। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এতে স্বপ্নভঙ্গ হল 61,000 মুসল্লির। করোনার 2 ডোজ টিকা নিলে হজে অংশ নেওয়া যাবে। সৌদি সরকারের এমন ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন হজ কমিটিরা। তাই গত বছর যেতে না পারলেও এবছর হজে যাওয়ার আশায় সিংহভাগই নিবন্ধন বাতিল করেননি। সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক অনেকেই টিকা নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, কিন্তু আশায় ঘুরে বালি। অবশেষে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এবছরও হজ হবে সীমিত পরিসরে। সৌদি আরবে বসবাসরতদের মধ্যে কেবল 60,000 মুসল্লি অংশ নিতে পারবেন হজে। গত বছর যেভাবে হজ হয়েছে সেভাবেই হবে। ওখানেও অবস্থা ভালো না, যে কারণে তারা সারা বিশ্বের অন্য কোথাও থেকে হয়তো নিচ্ছে না, আমাদের এখান থেকেও নিচ্ছে না। গত বছর যে হজ হয়েছে তার চাইতে এবার নাকি ভয়াবহ। তারা এই জন্য কিন্তু শঙ্কিত, তবে তারা দুঃখ প্রকাশ করেছে এবার যে হজ নিতে পারত। এদিকে হজে যেতে না পারলেও নিবন্ধন বাতিল করেই হজ গভর্নমেন্টের টাকা ফেরত নিতে পারবেন বলে জানিয়েছে হাব। কেউ যদি নিবন্ধন প্রাক নিবন্ধন ক্যান্সেল করে টাকা ফেরত চান তাহলে তিনি টাকা ফেরত নিতে পারবেন। যে কোনো সময় যে কোনো হজযাত্রী নিতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে পরবর্তী বছরগুলিতে তিনি প্রায়োরিটি পাবেন না। কিছুদিন আগে সৌদি সরকার বিশ্বের অন্যান্য দেশ থেকে 45,000 মুসল্লি হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানায়। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ভৌগোলিকভাবে ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ। যে কোনো সময় বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা। প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি দরকার জনসচেতনতা। পোড়া তেল আর পাম অয়েলের সাথে বিষাক্ত রং মিশিয়ে বানানো হচ্ছে ঘি। পরে তা প্রাণ আড়ংয়ের মতো ব্র্যান্ডের কোটায় ভরে বিক্রি করা হচ্ছে দেদারসে। রাজধানী পুরান ঢাকার বেগম বাজারে ভেজাল ঘি কারখানায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাড়ি ভর্তি পোড়া তেল আর পাম অয়েল, তার উপরেও ভাসছে ময়লার আস্তর। পোড়া তেলের সাথে পাম অয়েল মিশিয়ে জাল দেওয়ার পর মেশানো হয় ঘিয়ের ফ্লেভার। এরপর তার সাথে শিমুল তুলার বিচি থেকে বানানো এক ধরনের বিষাক্ত রাসায়নিক মিশিয়ে আনা হয় ঘিয়ের রং। এভাবেই পুরান ঢাকার বেগম বাজারের এই কারখানায় ভেজাল ঘি বানানো হচ্ছে বছরের পর বছর ধরে। জি না, দুধ নাই, তেল আর ডালটা দেবা না, মাল বইরা তারপর আমার দেয়, আমি খালি প্যাকেজিং করে দিই। কি দিয়ে মানে দেখতেছেন তেল ডালটা দিয়ে। ফেরিওয়ালাদের কাছ থেকে সংগ্রহ করা হয় নামি দামি সব ব্র্যান্ডের ফেলে দেওয়া কৌটা। এরপর সেই কৌটায় লেভেল লাগিয়ে তার ভেতর ভরা হয় ভেজাল ঘি। দেখে বুঝার উপায় নেই আসল না নকল। তেল আর ডালটা আশেপাশে আর ওই যে রংদানা আছে। কারখানাটিতে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বাঘাবাড়ির ঘি, মিল্ক ভিটা, আড়ং, প্রাণ, এদের সবার আসল ঘিয়ের সাথে মিলিয়ে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে। এবং আপনার পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব না যে কোনটা আসল কোনটা নকল। একই অপরাধে কারখানার মালিক আব্দুস সামাদ 4 বছর আগেও একবার গ্রেফতার হয়েছিলেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙরে বিকল বালুবাহী বাল্কহেড থেকে 6 নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। 999-এ ফোন পেয়ে সোনাদিয়া সার্কেল থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় পতেঙ্গায়। শনিবার সকাল 9টার দিকে সিলেট থেকে কক্সবাজার যাওয়ার পথে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নাবিকরা সহায়তা পেতে 999-এ ফোন করলে কোস্টগার্ডের জাহাজ দুর্ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। 4 দিন বসার পরে সকালে দিন ভালো দিন থেকে সারার পরে ইঞ্জিন সমস্যা দিয়েছে। ইঞ্জিন হঠাৎ করে টাবল দিয়েছে, কি সমস্যা টাবল দিয়েছে তা বলতে পারলাম না। আমার বড় ভাই আমি পুনরা বাইরে বাসার ভয় নাই, আপনি তা কিছু ভাড়ান
তো বড় চিন্তা করতে আমি কোস্টগার্ড পাড়ায় আছি বড় কোস্টগার্ডের পাঠাইছি। জাহাজে থাকা 6 নাবিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় কোস্টগার্ড। বাল্কহেডে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, শুধু তাদের প্রধান যে ইঞ্জিনটা আছে সেটা বিকল হয়েছে। উদ্ধারকারীরা জানান দুর্ঘটনা কবলিত বালুবাহী বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা চলছে। সময় সংবাদ, চট্টগ্রাম। ভূমিকম্প সচেতনতা দিবস আজ। বিশেষজ্ঞরা বলছেন দেশের প্রায় 70% এলাকা আর জনসংখ্যার 80%ই ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। বিস্তারিত দেখব আলোচনায়। ভৌগোলিকভাবে এই ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ, আর এর প্রভাব পড়তে পারে রাজধানী সহ দেশের বড় বড় শহরগুলোতে। উৎপত্তিস্থল থেকে রাজধানী ঢাকা দূরে হলেও মারাত্মক প্রভাবের কথা বলছেন বিশেষজ্ঞরা। আর ভূতত্ত্ববিদরা বলছেন দেশের দুদিকের ভূগঠনে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হয়েছে, যা যে কোনো সময় বড় বিপর্যয় ডেকে আনতে পারে। ক্ষয়ক্ষতি রোধে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি দরকার ব্যাপক জনসচেতনতা। আর এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আপনাদের সাথে আছি আমি তোহা খান তামিম, আর আমাদের সঙ্গে আছেন সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু সাদেক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, আমরা আলোচনা যাওয়ার আগে একটি রিপোর্ট আছে, সেই রিপোর্টটি প্রথমে দেখে নেব। ভূপ্রাকৃতিক অবস্থান ও বিন্যাসের স্বকীয়তা ভূমিকম্পের ঝুঁকিতে ফেলেছে বাংলাদেশকে। দেশের উত্তর পূর্ব কোণে সিলেট আর পূর্বে চট্টগ্রাম ত্রিপুরা বেল্টের পাহাড়ি অঞ্চল মারাত্মক ভূমিকম্প প্রবণ। ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগ স্থলে বাংলাদেশের অবস্থান। কয়েকশো বছরের ইতিহাসে বড় কোনো ভূকম্প না ঘটায় শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হয়েছে এসব অঞ্চলে। ভূতত্ত্ববিদরা বলছেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিলেট, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এলাকা। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মাঝারি এবং স্বল্পমাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগ। এই বিজ্ঞানী বলছেন 7.5 থেকে 8 মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে সিলেট ও চট্টগ্রাম। ভূত্বকের মধ্যে যে শক্তিটা সঞ্চিত হচ্ছে সেই শক্তি তো এক সময় বের হবে। সময় যত বাড়বে তত হচ্ছে বিপদ বেশি, কারণ শক্তির মাত্রা তো আর বেড়ে যাচ্ছে। উৎপত্তি স্থল থেকে ঢাকার অবস্থান প্রায় 150 কিলোমিটার হলেও প্রায় 15 লাখ পাকা দালানের এই শহরে ভূমিকম্পের মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আমাদের যত হিস্ট্রিক্যাল আর্থকুয়েক হয়েছে সবগুলোতে দেখা গেছে যে 90% মানুষ মারা গেছে কিন্তু বিল্ডিং চাপা পড়ে। কিন্তু এই যে মহড়া, এই যে আমরা ইকুইপমেন্ট পারচেস করবো যেগুলোতে মানুষকে উদ্ধার করার জন্য, সেগুলো কিন্তু আমরা 400 কোটি 500 টাকা কিনছি। যখন ভূমিকম্প হবে তখন এরকম থাউজেন্ডস অফ বিল্ডিং কলাপস করবে। তার মানে আমাদের কিন্তু হাজার ইকুইপমেন্ট দিয়ে কিন্তু আমাদের লাভ হবে না। সম্প্রতি রাজুক 3,500 স্কুল ভবনকে অবকাঠামোগত উন্নয়নের জন্য তালিকাভুক্ত করেছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। স্যার, আমরা রিপোর্টটা দেখলাম। স্যার, আমাদের আসলে এই যে বলা হচ্ছে যে উৎপত্তি স্থল বেশ বেশ ঝুঁকির মধ্যে আছে, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলটি, তো সেখান থেকে কিন্তু ঢাকা শহরের দূরত্বটা অনেক প্রায় 150 কিলোমিটার। সব মিলিয়ে আমাদের ঝুঁকিটা আসলে কতটুকু? সিলেট চট্টগ্রামে ঝুঁকি বেশি, সেটা সঠিক না। সিলেট চট্টগ্রামের খুব কাছাকাছি ভূমিকম্পের উৎপত্তি স্থল, কিন্তু ঝুঁকি বেশি ঢাকায়। কারণ হচ্ছে ঝুঁকিটা নির্ভর করে যে আমার মানে বসতি, মানুষের ঘনবসতি কেমন, তারপরে হচ্ছে ভবনের সংখ্যা কেমন। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা আমরা খুব একটা অ্যাড্রেস করি না, সেটা হচ্ছে ঢাকা শহরে কিন্তু ওই যে বিল্ডিংয়ে চাপা পড়ে যে ক্যাজুয়ালিটি হওয়ার, যে লোক মারা যাওয়ার সম্ভাবনা তার চেয়ে মানে কম না, তার চেয়ে বেশিও হতে পারে ক্ষয়ক্ষতি, এবং মানুষ মারা যেতে পারে আগুনে পুড়ে। কারণ আমি জাস্ট একটা যদি উদাহরণ বলি, 100 বছর আগে, এটা 100 বছরেরও বেশি, 1906 সালে যে ক্যালিফোর্নিয়াতে সান ফ্রান্সিসকো একটা যে ভূমিকম্প, সেখানে দেখা গেছে যে একদম রুইন হয়ে গেছে পুরা সিটি শহর, এবং সেখানে 90% যে ক্ষয়ক্ষতি সেটা আসছে কিন্তু ওই আগুন থেকে, আর বিল্ডিংয়ে চাপা পড়ে মাত্র 10%। তো সেই জন্য শহর টু শহর ভ্যারি করবে। আমাদের ঢাকা শহরে কিন্তু আমাদের গবেষণায় আমরা যেটা পাই সেটা হচ্ছে বিল্ডিংয়ে চাপা পড়ে, বিল্ডিং তো যেমন প্রায় 1 লক্ষ বিল্ডিং ধসে পড়বে, এবং এই পুরা শহরে কয়েকশো জায়গায় ওই যে আগুনের একটা সূত্রপাত হওয়ার সম্ভাবনা আছে। কেন সেটা? কারণ আমাদের এখানে অপরিকল্পিত যে
বিদ্যুৎ সংযোগ আর হচ্ছে গ্যাস লাইন যেগুলো আছে আমাদের, সেই গ্যাস লাইনগুলো কিন্তু অনেক জায়গায়, কয়েকশো জায়গায় গ্যাস লাইনগুলো কিন্তু এক্সপোজ হয়ে যাবে, ফেটে যাবে। সম্প্রতি আমরা দেখছি যে বিভিন্ন যে আগুন লাগার ঘটনা ঘটেছে, যেমন সম্প্রতি মহাখালীতে কিন্তু একটি বস্তিতে আগুন লাগলো। আমরা দেখেছি যে প্রচুর আনঅথরাইজড যে গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন। তো স্যার, এর থেকে পরিত্রাণের আসলে উপায়টা কি? না, সেই পরিত্রাণের উপায় তো আমি বলবো ওই স্বাভাবিক আগুনের পরিত্রাণের উপায়টা বরং একটু জটিল, কঠিন। কিন্তু ভূমিকম্পের যে একটা সেকেন্ডারি এফেক্ট হিসাবে যে আগুন লাগে, ভূমিকম্পে আগুন লাগে কেন? যখন ভূমিকম্প হয়, যখন শেকিং হয়, বিল্ডিং দুলতে থাকে, বিদ্যুতের লাইন দুলতে থাকে, তখন শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তো এই শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এখন পৃথিবীর অনেক দেশে এটাকে কিন্তু ম্যানেজ করে ফেলছে। বাংলাদেশে আমরা অনেক মেগা প্রজেক্ট নিয়ে চিন্তা করি, কিন্তু এই যে আর্থকোয়েকের দুইটা যে মেগা ডিজাস্টার, একটা মেগা ডিজাস্টার আমি বলবো যে বিল্ডিং কলাপস, আরেকটা মেগা ডিজাস্টার কিন্তু যে ফায়ার। সেই ফায়ারের মেগা ডিজাস্টারটা কিন্তু আমরা মাত্র 2-4-5 কোটি টাকা খরচ করে কিন্তু এটাকে আমরা ঝুঁকি হ্রাস করতে পারি। ভূমিকম্প প্রবণ দেশগুলোই এটা অ্যাডপ্ট করতেছে। ভেরি চিপ, অলমোস্ট নো কস্ট সলিউশন। সেটা হলো আপনি যেখান থেকে সাপ্লাই হবে সেখানে একটা অটো ট্রিপ, একটা ডিভাইস আপনি লাগাবেন। আর্থকোয়েক হওয়ার আগেই, আর্থকোয়েক হওয়ার 10 সেকেন্ড 20 সেকেন্ড, ইভেন কোনো সময় 1 মিনিট আগেই এটা ওই পুরা শাটডাউন হয়ে যাবে লাইন। সেই তথ্যটা স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে এবং সেটা শাটডাউন হয়ে যাবে। সেই তথ্যটা স্বয়ংক্রিয়ভাবে আসবে এবং ওই যে বিদ্যুৎ লাইন স্বয়ংক্রিয়ভাবে শাটডাউন হবে। গ্যাস লাইন শাটডাউন যখন হবে তখন আপনার আগুন লাগার সোর্সও আপনি বন্ধ করে দিলেন, আর আপনার হচ্ছে যে গ্যাসে যে এটা ছড়াবে যে আগুনটা, সেটাও বন্ধ করে দিলেন। তাহলে আমার এইরকম একটা মেগা ডিজাস্টার, আমি শুধু যদি পলিসি নিয়ে আমি বলছি নো কস্ট সলিউশন নিয়ে কিন্তু আমি ঝুঁকি আপনার অনেকাংশে হ্রাস করতে পারি। মানে আপনার টোটাল যদি আমি 100% ঝুঁকি ধরি যে ভবন কলাপস আর ফায়ার, তাহলে আপনি ফায়ারের কলাপস যদি আপনি কমাতে পারেন, তাহলে তো আপনি ঝুঁকি 50% কমায় ফেললেন। বিল্ডিং কোড কিংবা বিল্ডিং কোড মেনে কিভাবে আমরা আসলে ভবনগুলো তৈরি করতে পারি? বিল্ডিং কোড মেনে ভবনগুলো তৈরি করতে আমি বলবো যে সরকারের সদিচ্ছা লাগবে। সরকারের সদিচ্ছাই যথেষ্ট, আর কিছু না। সরকারের সদিচ্ছা বলতে আমি মনে করি যে ঢাকা শহরের রেগুলেটরি অথরিটি সেটা হলো রাজুক। এখন রাজুক যদি চায়, এবং রাজুককে অথরিটি দেওয়া আছে, রাজুক যদি চায় যে ঢাকা শহরে আমি এখন যা আছে এরপরে একটা বিল্ডিংও আর ভূমিকম্প ঝুঁকিপূর্ণ করবো না বা হবে না, সেটা কিন্তু সম্ভব। এখন সেখানে রাজুক বলবে আমার শক্তি ক্ষমতা নাই, বা আমাকে এই ক্ষমতা দেয় না, ওই ক্ষমতা দেয় না, সেগুলো গভর্নমেন্টের ইন্টারনাল ব্যাপার। তার মানে গভর্নমেন্ট চাইলে রাজুকের যে সক্ষমতা দরকার সেই সক্ষমতা দিবে, অথরিটি যেটা দরকার সেটা দিবে। আমার যথেষ্ট অথরিটি কিন্তু দেওয়া আছে, আইন কানুন বিধিবিধান আমাদের এখানে যথেষ্ট ভালো আছে, কিন্তু এগুলোর বাস্তবায়ন নাই। পুরনো যে বিল্ডিংগুলো আছে অলরেডি ভালনারেবল টু আর্থকোয়েক, সেগুলোকে আপনি রেট্রোফিটিং করতে হবে, শক্তি বৃদ্ধি করতে হবে। তাহলে আপনার ওই যে এই সাইডে বিল্ডিং কলাপসের সাইডের আপনার ঝুঁকি কমে যাবে। আর আমি যেটা বললাম, ফায়ারের ঝুঁকি তো আপনি 1 মাসের মধ্যে, গভর্নমেন্ট সদিচ্ছা থাকলে 1 মাসের মধ্যে আপনি ভূমিকম্পজনিত যে আগুন হ্যাজার্ড, যে দুর্যোগ, সেটা আপনি কিন্তু কমিয়ে ফেলতে পারেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সরকারের সদিচ্ছা যেমনটি দরকার, সরকারের যে সমস্ত সংস্থাগুলি রয়েছে তাদের সদিচ্ছা যেমন দরকার, কাজ করা যেমন দরকার, তেমনি আমাদেরও কিন্তু সচেতন হওয়া জরুরি। সচেতন হওয়া জরুরি আমাদের প্রত্যেককেই। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হন। বিমান বাহিনীর সদর দপ্তরে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ওই অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব হস্তান্তরের আগে বিমান বাহিনীর বিদায়ী প্রধান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এছাড়া বিদায়ী বিমান প্রধানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। লাথি মেরে স্ট্যাম্প ভাঙার ঘটনায় ঘরোয়া 3 ম্যাচে নিষিদ্ধ সাকিব, 5 লাখ টাকা জরিমানা, শাস্তি মেনে নেয় আর হবে না শুনানি, পক্ষপাত হয়ে থাকলে ব্যবস্থার হুঁশিয়ারি পাপনের। সীমান্ত এলাকার বাইরেও বাড়ছে করোনা সংক্রমণ, আজ 39 জনের মৃত্যু, সর্বোচ্চ খুলনায়। প্রায় 2 মাসে সবচেয়ে বেশি শনাক্তের হার, স্কুল কলেজে ছুটি বাড়ল 30 জুন পর্যন্ত।
এবং করোনা পরিস্থিতির অবনতিতে এবারও হজে যেতে পারছেন না বাংলাদেশিরা। সৌদিতে বসবাসরত কেবল 60,000 মুসল্লি পাবেন সুযোগ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।